ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের সাগর পাড়ে ঘুরতে যাওয়া গল্পের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি। ঘড়িতে 2:45 বেরিয়ে পড়লাম আমরা বারাতাঙের উদ্দেশ্যে। আন্দামানে আজ আমাদের 6 নাম্বার দিন। তখনও ভোরের আলো ফোটেনি, এক প্রকার রাত্রি বলতে পারো। ঘড়িতে বাজে ওই মোটামুটি 4:30 মতন। আমরা পৌঁছে গেছি জারোয়া ফরেস্টের যে পারমিশনের গেট তার আগে। আমরা রাত্রি 3টেতে বেরিয়েও অন্তত 50-60টা গাড়ির পিছনে দাঁড়িয়ে আছি। এই যে আস্তে আস্তে এবার সূর্যোদয় শুরু হয়েছে। আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো, আর চারিদিকটা একদম একটা লাল আভায় ছেয়ে গেল। খুব সুন্দর লাগছিল দেখতে। মোটামুটি যখন 5:30 বাজে তখন সকলকে বলা হলো সবাই একবার যেন একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়ে। 6টা বাজলেই জারোয়া ফরেস্টের গেট খোলা হবে এবং গাড়ি তারপর থেকে একবারও দাঁড় করানো যাবে না। সামনে কতগুলো গাড়ি আছে দেখার জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখলাম সে বিশাল লাইন। ওই যে দূরে যে সবুজ বোর্ডটা দেখা যাচ্ছে ওটাই গেট, আর আমাদের গাড়ি বেশ অনেকখানি পিছনে। চলো এবার ফেরার পালা। এবার গিয়ে গাড়িতে বসে পড়ব। 6টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, আর 6টা বাজলেই তো গাড়িগুলো চলতে শুরু করবে। জারোয়া ফরেস্টের ভিতরে না গাড়ি থামবে, না তুমি ফোন ইউজ করতে পারবে। কপাল ভালো হলে জারোয়াদের 2-1জনের সাথে দেখাও হবে। কপাল ভালোই ছিল, দুজনের সাথে দেখাও হয়েছে। উঠে পড়েছি এখন লঞ্চে। জারোয়া ফরেস্ট ক্রস করার পর লঞ্চে 15 থেকে 20 মিনিটের রাস্তা, পৌঁছে যাবে তুমি বারাতাঙের জেটিতে। সেখান থেকে আবার স্পিড বোটে করে প্রায় আধ ঘন্টা গেলে তবে তুমি গিয়ে পৌঁছবে লাইমস্টোন কেভের কাছে। যাই হোক, এই লঞ্চগুলো বেশ সুন্দর, একটু স্লো, তবে এর মধ্যেই মানুষ থেকে আরম্ভ করে যানবাহন গাড়ি ঘোড়া সবাই চলছে। পৌঁছে গেছি আমরা এখন বারাতাঙের জেটিতে। এবার টুকটুক করে নেমে পড়ার পালা। তারপর এখান থেকে আবার বোটে চাপব। এত বড় বড় গাড়িগুলোকে এই লঞ্চের মধ্যে নামানো আর চাপানোটা বেশ ইন্টারেস্টিং। সেটাই একটুখানি দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। লঞ্চ থেকে যেখানে নামা হবে ঠিক তার পাশেই রয়েছে এই টিকিট কাউন্টারটা। এখান থেকেই টিকিট নিয়ে ওই বোটগুলো করে যেতে হবে লাইমস্টোন কেভ, আর সেখানেই একটা ছোট রেস্টুরেন্টও আছে। যেহেতু সকলেরই লাইমস্টোন কেভে যাওয়ার তাড়া, তাই লঞ্চ থেকে নামার পরই ভিড় হয়ে গেছিল চরম। আমরা সেই ফাঁকে টুক করে একটুখানি খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর এই যে এখন আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে ওই বোটে চাপানোর জন্য আর কি। অর্ধেকটা ঢাকা পড়ে গেছি মনে হচ্ছে। আন্দামানে এসে অনেক কিছুই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, লাইফ জ্যাকেট পরাটাও। আমাদের টিমের প্রত্যেকেরই লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে। চলো এবার তুফানে উঠে পড়া যাক। এই যে আমাদের স্পিড বোট তুফান একদম তুফানি স্পিড নিয়ে এগিয়ে চলেছে। আন্দামানের এই গোটা ট্রিপটার মধ্যে এই যে লাইমস্টোন কেভ যাওয়ার অবধি 25-30 মিনিটের রাস্তাটা, এটা আমার কাছে বেস্ট এক্সপিরিয়েন্স মনে হয়েছে। এই যে আমাদের গোটা টিম, আর পিছনে এই দাদা হলেন আমাদের গাইড, আর ওদিকে অপূর্ব, আর তার পাশেই বসেছিলেন ড্রাইভার দাদা। ফেরার সময় আবার অপূর্বও কিছুটা রাস্তায় বোটটা চালিয়ে এনেছে। পাশে জলটা কি সুন্দর লাগছে দেখো। লাইমস্টোনের কেভের একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এই জায়গায় সমুদ্রটা বেশ ন্যারো, দুদিক থেকে ম্যানগ্রোভ ফরেস্টটা যেন ঘিরে ফেলেছে তাকে। আর এইখানের দৃশ্যটাও দারুণ সুন্দর, একদম চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে নেমে পড়ার পালা। তারপর প্রথমে কাঠের ব্রিজ, তারপর আরও কত এক্সপিরিয়েন্স হবে। চলো এবার নেমে পড়ি। এখান থেকে লাইমস্টোন কেভটা 1.2 কিলোমিটার, তার মানে যাওয়া আসা সব কিছু মিলে খুব জোর 3 কিলোমিটার রাস্তা। রাস্তাটা বেশ সুন্দর, চারিদিকে গাছে ভরা। মাঝে মধ্যেই এরকম একটা করে বোর্ডে লেখা আছে এখানে কীরকম কীরকম পাখি দেখতে পাওয়া যায়। আমাদের ওই যে দাদা ছিলেন গাইড, ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যারা খুব সকাল সকাল আসে
তারা কেউ কেউ এই সমস্ত পাখিদেরকে একজন দুজনকে দেখতে পায়। আসলে এত লোকজন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে তো, তাই হয়তো পাখিরাও ভিতর দিকে চলে গেছে। আর মাত্র 0.5 কিলোমিটার, তার মানে আমরা লাইমস্টোন কেভের একদম কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে চলো। নিম্বু পানির দোকান আছে, এখন আমরা কেভে ঢুকবো। ফেরার সময় নিম্বু পানির দোকানে 5 মিনিট চাইলে দাঁড়াতে পারি, নিম্বু পানি খেয়ে তারপর ফিরতে পারি। এই হলো সেই নিম্বু পানির দোকান। চারিদিকে 2-3টে দোকান আছে, ফেরার সময় কারোর দরকার হলে খাওয়া যেতে পারে। আর এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, চারিদিকে ঝিনুক দিয়ে সাজানো। আসলে 1-1.5 কিলোমিটার রাস্তা রোদের মধ্যে হাঁটলে একটু তো ক্লান্ত লাগবেই, তাই এই নিম্বু পানির ব্যবস্থা। যদিও আমাদেরকে তখন লাইমস্টোন কেভ হাতছানি দিয়ে ডাকছে, তাই সেই নেশায় আর নিম্বু পানির দোকানে দাঁড়ায়নি। কেভ থেকে আমরা আর খুব একটা বেশি দূরে নেই। প্রথমবার এরকম একটা ন্যাচারাল কেভ দেখব। চারিদিকের পাথরগুলো দেখেই বুঝতে পারছিলাম আর একটু গেলেই আমরা কেভের মধ্যে পৌঁছে যাব। বইয়ে পড়েছিলাম লাইকেন, ফার্ন, মস এরা নাকি পলিউশন ইন্ডিকেটর। চারিদিকে দেখো কত ফার্ন, মস সমস্ত হয়ে আছে, তার মানে এখানে পলিউশন একটুও নেই। চারিদিকে হাঁটার সময় বেশ একটু খেয়াল রেখে হাঁটতে হচ্ছিল, তার কারণ মাঝে মধ্যেই গাছের এরকম বড় বড় শেকড় বাকড় উঁচু হয়ে হয়ে আছে। একটু বেখেয়াল হয়েছ কি ব্যাস। গাছগুলোও এক এক জায়গায় বেশ রহস্যময়। চলো, একদম কাছাকাছি চলে এসছি, এবার ঢুকে পড়বো কেভের ভিতরে। उसमें से आपको 60 मीटर ओपन किया, फुल ब्लैक पार्ट में नजर है, जो कि इस तरीके नजर आ रहा है। ये जो साइड डेड हो चुका है, रेन वाटर सनलाइट डायरेक्टली लगता है तो स्टोन जो है डेड हो जाते हैं। तो 60 मीटर ओपन कोई केव है, वहाँ पर रेन वाटर सनलाइट डायरेक्ट पड़ता है तो स्टोन जो है डेड हो चुका है। आपको 40 मीटर लाइम स्टोन केव देखने को मिलेगा सर। वहाँ पर जो व्हाइट स्टोन रहेगा, वहाँ पर जो एक्टिव पार्ट है, वहाँ पर आपको अलग अलग तरह की स्ट्रक्चर वगैरह नेचुरली बना हुआ है, जैसे आप इमेजिन करोगे वैसे नजर आएगा। और 40 मीटर केव में आपको किसी भी स्टोन को हाथ नहीं लगाना सर। हाथ लगाने से जो हमारा पसीने का हाथों पसीना होता है, हमारा बॉडी हिट होती है, कारण जो स्टोन जो है ब्लैक हो किसी तरीके का डेड हो जाता है, फॉर्मेशन रुक जाता है। तो सर 40 मीटर केव में आप लोगों को किसी भी स्टोन का हाथ नहीं लगाना है, ध्यान से जाना है। और सर केव में टोटली 3 टाइप की स्टोन होती है, स्टैलेक्टाइट, स्टैलेग्माइट और एक होता है हेलेक्टाइट, जो कि ऊपर नीचे से ग्रो करते हैं सर। केव फॉर्मेशन हो रहा है कार्बोनेट, कैल्शियम, वाटर ड्रॉप। जैसे कि आप लोग केव के ऊपर देख सकते हैं काफी सारी फॉरेस्ट है, ट्री के रूट्स जो है केव के अंदर जो फैले, उससे जो प्योर वाटर ड्रॉप गिरता है उसी से स्टोन जो है धीरे धीरे फॉर्म करता है, धीरे धीरे बढ़ता है। और 40 मीटर केव में थोड़ा अंधेरा होगा तो अपना फोन का लाइट वगैरह जला लीजिएगा और ग्रुप के साथ में रहना है, ठीक है, क्योंकि केव में भीड़ होगा, अंदर लोग गए हैं बहुत। চলো, এবার আস্তে আস্তে কেভের ভিতরে ঢুকবো। আর তার আগেই এই লাইমস্টোন কেভ সম্পর্কে বেশ সুন্দর গুছিয়ে একটা ইনফরমেশন দিলেন এই দাদা। বেশিরভাগ জায়গাতেই আমি ন্যাচারাল লাইটে কেভটাকে কেমন দেখতে সেটাই চেষ্টা করেছি দেখানোর, তাই জন্য ফোনের ফ্ল্যাশ লাইট ইউজ করিনি। सर यहाँ से ले जाए, यहाँ से जो 40 मीटर केव स्टार्ट हो रहा है, यहाँ से हमको अंदर जो है स्ट्रक्चर वगैरह देखने को मिले जो कि नेचुरली बना हुआ है। जैसे आप इमेजिन करोगे सर वैसे नजर आएगा। यहाँ से अंदर ध्यान रखिए किसी भी स्टोन का हाथ यहाँ पर नजर आ जाए, या फिर ब्रेन के जैसे भी इमेजिन कर सकते हैं। और ऊपर यहाँ पर देख सकते हैं आप लोग मंदिरों में जो शंख बजाया जाता है, शंख के स्ट्रक्चर पे नजर आ जाएगा। हाँ हाँ ठीक ठीक। और यहाँ देख लीजिए जो ब्लैक स्टोन दिख रहे हैं, जो लोग टच करने की वजह से हो गए, ये लोग जो बार बार टच करके जा रहे थे, जो धीरे धीरे ब्लैक हो गए और डेड हो गए। अब ये जो है बढ़ेगा नहीं है, ग्रोथ नहीं करे सर, फॉर्मेशन चालू है सर। एक जो ऊपर से भी धीरे धीरे नीचे को बढ़ते हुए आ रहा है, और ये नीचे से धीरे धीरे ऊपर की ओर बढ़ रहा है। इसमें जो वाटर ड्रॉप आता है जो नीचे गिर के नीचे डिपॉजिट होकर नीचे से भी ग्रो करना शुरू कर देता है। स्टोन जो है 1 साल में हाफ इंच तक ग्रो करता है। जो गैप दिख रहा है इसको जुड़ने के लिए बहुत साल लगेंगे। নেচার যে কত বড় কারিগর এই সমস্ত জিনিসগুলো দেখলে বোঝা যায়। এই দাদার কথায় কথায় চারিদিকে যখন তাকিয়ে দেখছি একদম হাঁ হয়ে থেকে যাচ্ছি পুরো। गोल्डन कलर ये जो है यहाँ पर भी शाइनिंग देखने को मिलेगा। इसका गोल्डन होने का भी एक रीजन है, ऊपर जो है छोटा सा हॉल, वहाँ से जो वाटर के साथ में रेत और मिट्टी आ रहा है। मिट्टी जो अगर इसमें पूरा जम गया है इसलिए इसका कलर यहाँ पर चेंज हो गया है, इसलिए आपको डिफरेंट कलर में यहाँ पर नजर आता है। বিশাল ইমাজিনেশন পাওয়ার থাকলে প্রচুর কিছু দেখতে পাওয়া যাবে। এই দেখো, এখানে পাথরের গায়ে ওয়াটার ড্রপলেটগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো আরও সামনে কি দেখাচ্ছে দেখি।
ये मिल्की वाइट में नजर आएगा सर। और वो जो कोने में नोक नोक सा आप लोग दिख रहा है ना सर, वो जो है उसे हेलेक्टाइड स्टोन कहते हैं। ये जो है सर साइड से भी ग्रो करता है। हाँ, हेलेक्टाइड केव में टोटली 3 टाइप। इसमें जो वाटर ड्रॉप आ रहा है आप लोग दिख रहा है ना, इसी स्टोन जो है धीरे धीरे नीचे की ओर ग्रो करने लगता है, जो जम जाता है। ये जो है हेलेक्टाइड स्टोन। आज अभी बाहर आ जाओ, सब ग्रुप वहाँ पे। ব্যাস কেভ থেকে বেরিয়ে পড়লাম। আমরা যতদূর গেছিলাম তারপরেও কিছুটা অংশতে কেভের ভিতরে আগে যাওয়া যেত। সুনামির পরে ওই দিকটা নাকি বন্ধ হয়ে গেছে। ভিতরটায় অসাধারণ জিনিসপত্র দেখলাম। আর ওই যে বলেছিলাম না গাছগুলো রহস্যময়ী, এই গাছটা দেখো কি দারুণ। আগে কিন্তু এরকম গাছের ফরমেশন দেখিনি। চলো এবার আস্তে আস্তে আবার ফিরি। ফেরার সময় যদি কারোর একটুখানি বসে জিরিয়ে নিতে ইচ্ছে করে তাহলে এরকম কাঠের ওয়েটিং রুমও আছে। বইয়ের পাতায় পড়া সেই শ্বাসমূল, ঠেসমূল, ম্যানগ্রোভ ফরেস্টের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আজ চোখের সামনে দেখতে পেলাম। কি ভালোই না লাগছিল। আমরা এক্সকারশনে গিয়ে ঠিক এই কাজগুলোই করতাম, যেগুলো বইয়ে পড়তাম সেগুলোকে চোখের সামনে দেখা। আজকেও সেটাই এক্সপিরিয়েন্স হলো। এই যে আমাদের তুফান আবার এসে হাজির হয়েছে আমাদেরকে নিয়ে ফেরার জন্য। চলো আবার একটা তুফানি মেজাজ নিয়ে বেরিয়ে পড়া যাক। চলে এসেছি এখন জেটির সেই রেস্টুরেন্টটাতে। এবার লাঞ্চ সেরে ফেরার পালা। আজ আমরা এখান থেকে ফিরে চলে যাব সেলুলার জেল দেখতে। প্রথম দিন সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো কপাল খারাপ বলে দেখতে পাইনি। আজকে আমরা জেলের ভিতরটা ঘুরে ঘুরে দেখব। ঢুকে পড়লাম জেলের ভিতরে। ঢুকতেই প্রথমেই আছে সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জায়গাটা। तो ध्यान से देखिएगा, सेंटर वाले रोप में एक लोहे का रिंग कहा जाता है कि इस लोहे का रिंग को इस प्रकार से सेट करते थे जैसे लीवर खींचता था, प्लेटफॉर्म खुलता था, वो जो है स्पाइनल कोड तोड़ने का काम है, जिससे इंसानों का जल चलता है। तो बाजीगर में मैंने बताया ब्रेन, प्लेटफॉर्म एंड लीवर ओरिजिनल है। सेंटर वाले रोप में लोहे का रिंग देख सकते हो। जिनको भी बाजीगर का फोटो लेना लौटते वक्त बाजीगर देखने के बाद बैक साइड के डोर से बाहर निकलकर आप लोग इसको এই হলো সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জায়গাটা। ওখানে ওই গাইডের কাছ থেকে কিছুটা ইনফরমেশন শুনে নিয়ে ঢুকে পড়লাম এখন জেলের করিডোরের মধ্যে। করিডোর দিয়ে সারি সারি একটা করে এরকম ছোট্ট ছোট্ট ঘর। কতটুকু জায়গাটা! করিডোর ধরে সারি সারি একটা করে ছোট্ট ছোট্ট কুঠুরি। চলো এবার দোতলায় যাওয়া যাক। সেখানেই এরকমই একটা ছোট্ট কুঠুরিতে বেশ অনেক দিন বন্দি ছিলেন বীর সাভারকার, যার নামে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম। এই যে সেই ঘরের ভিতরটাতে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি, তাই শুধু বাইরে ছোট্ট একটা ক্লিপিংস নিলাম। এই জায়গাটা হলো এই যে করিডোরগুলো তার একদম মধ্যেখান। এখান থেকেই পরপর 7টা করিডোর ছিল। এখন সেই 7টার মধ্যে মাত্র 3টে অবশিষ্ট আছে। এই অংশটাতেই এই সেলুলার জেলে বন্দি থাকা বিদ্রোহীদের একটা লিস্ট দেওয়া ছিল। আর এই অংশটাতেই একদম ওপরে ছাদ অবধি ওঠা যায়। যদিও সেই সময়কার বিদ্রোহীদের এই ছাদে ওঠার কোনো পারমিশন ছিল না। চলো সেই ছাদটাতেই এখন যাব আমরা। এই ছাদটা থেকে চারিদিকের প্রত্যেকটা উইংসকে সুন্দর করে দেখা যেত। এখান থেকে চারিদিকের যে পরিবেশটা দেখতে কি সুন্দর, অথচ এই জায়গাটার কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। একদম ওপরের অংশটাতে উঠলে সেখান থেকে এই দেখো পরপর 3টে উইংস, বাকি 4টে উইংস তো নষ্ট হয়ে গেছে। আর ওই যে ওই দিকে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। কত সুন্দর না দেখতে! ভাবা যায় এত সুন্দর একটা পরিবেশের মধ্যেখানে এত এত অত্যাচার হয়েছে। নিচে নামার সময় পিছনের দিকের একটা করিডোর ধরে একটুখানি গেছিলাম। সেখানেই হঠাৎ করে পিছন দিকে ওই যে দেখতে পেলাম সেই সময়ে ব্যবহৃত একটা অয়েল মেশিন। তখনকার বিদ্রোহীদের ওপর হওয়া অত্যাচারের সাক্ষী হয়ে যেন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে। একটা মডেলে এই গোটা সেলুলার জেলটাকে দেখানো হয়েছে।
তার 7টা উইংস, আর সেই 7টা করিডোরের প্রত্যেকটাতে ছোট ছোট একটা করে কুঠরি, যে কুঠরিগুলোর একদম ওপর দিকে ছোট্ট একটা করে জানলা। আর এই হলো অরিজিনাল সেলুলার জেলের সেই 2টো উইংস। চলো এবার ফেরার আগে ফাঁসির ঘরটা একবার দেখে নেওয়া যাক। ফাঁসির ঘর এমন জায়গায় করা হয়েছিল যাতে প্রত্যেক কয়েদি তার নিজের ওই কুঠুরি থেকে তারই অন্য আরেকজন বিদ্রোহী ভাইকে ফাঁসি হতে দেখতে পায়। ভাবা যায়, পরপর 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া যেত, আর তারপর নিচের একটা ছোট্ট ভীষণ অল্প আলো পৌঁছায় এরকম ঘর থেকে তাদেরকে বের করা হতো। যারা আমাদের দেশের জন্য এত কিছু করেছে তাদের দিনগুলো কত অন্ধকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এক গাদা ভালো স্মৃতির সাথে সেলুলার জেলের কিছু রক্তাক্ত স্মৃতিকেও নিজের খাতায় বন্দি করলাম। আর মাত্র একটা দিন, পরের ভিডিওতে গোটা আন্দামানের গল্প শেষ করে বাড়ি ফেরার গল্প শোনাবো। আজ আসি, টাটা।